গাজীপুরের নয়াপাড়ার একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 9 জন নিহত, দগ্ধ অন্তত 50। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ স্থগিত। নিখোঁজ লেখক ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার, মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করা হয় অবস্থান। সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি, সুরমা কুশিয়ারার পানি বিপদ সীমার ওপরে। ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, রাঙামাটিতে ফের পাহাড় ধসের আশঙ্কা। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের অসন্তোষ। এবং পল্লবী ডিওএইচএস এ 11 বছরের গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই কমবে অপরাধ, বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গাজীপুরের কাশিমপুরে মাল্টি ফেপস ও ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে 9 জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে 8 কর্মী ও পথচারীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আবার শুরু হবে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বিকট শব্দে মাল্টিফেপসের নিচতলায় বয়লার বিস্ফোরিত হয়। এতে 4তলা ভবনের নিচতলা দেবে যায়। এছাড়া কারখানার ছাদের একাংশ খসে পড়ে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় ওই কারখানার কর্মচারী ও পথচারী সহ 8 জনের লাশ ও অর্ধশতাধিক দগ্ধকে উদ্ধার করে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দোকানে আসলাম তখন যে সময় ব্রাস্ট হয়েছে, তখন বিল্ডিং এর উপরে দেখা মানে বড় বড় অ্যাঙ্গেল গুলো আছে না, মাল্টিফ্যাপসের যখন বিস্ফোরণ হয়েছে, হওয়ার পরে অ্যাঙ্গেল মনে করেন বড় বড় অ্যাঙ্গেল 25 ফিট 30 ফিট লম্বা যাই মনে করেন পইরা আমার ঘর ভাঙ্গা নিচে যা পড়ছে। বাড়িটা মনে করেন কান্নাকাটি করে দৌড়িয়া নিচে বাইরে পড়ছে। আপনার নিডিং আর ডাইং খোলা ছিল, যখন বিস্ফোরণ হয় তখন মনে করেন ডাইং এর লোক আর নিডিং এর লোক আহত হয়েছে। গার্বেজ বন্ধ হতে বয়লারের মেইনটেনেন্সের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। বয়লার বিস্ফোরণে বিভিন্ন যেখানে দুমড়ে মুচড়ে গেছে, এখানে সার্চ করে আমরা সর্বসাকুল্যে এখান থেকে 6 জন উদ্ধার করি এবং যারা আগে আহত অবস্থা তাদের মিলে আমরা এবং তথ্য পেয়েছি তাদের 8 জন মারা গেছে আর আনুমানিক 50 জনের মতো আহত আছেন বিভিন্ন হাসপাতালে। আমরা জানতে পেরেছি যে ওটা মেইনটেনেন্সের কাজ চলতেছিল। ভবনটা তো বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। যারা নিহত হয়েছে তাদের দাফন কাফন জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হবে। আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিব প্রয়োজন অনুসারে। এবং এই ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছি। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে 8 জনের লাশ এবং ঢাকা মেডিকেলে 1 জনের লাশ রাখা হয়েছে। গুরুতর দগ্ধ 1 জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এমআর আমিন, সময় সংবাদ, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার দ্বীপ। সরাসরি চলে যাব সেখানে। দ্বীপ, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফেপস গার্মেন্টসে যে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা 9 গিয়ে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে অর্ধশত। এই মুহূর্তে কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন এবং মালিক পক্ষে যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন। এছাড়া আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে মাল্টিফেপসের সাথে সাথে এখানে আশেপাশের যে গার্মেন্টসগুলি ছিল সেগুলো কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যতগুলি গার্মেন্টস এই এলাকাটাতে ছিল সবগুলোতে কিন্তু কালকে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে অনিবার্য কারণবশত এখানে বেশ কয়েকদিন ছুটি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেখানে যে ইলেকট্রনিক বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেই বৈদ্যুতিক লাইনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এখনো কিন্তু যে এখানে যে বিল্ডিংগুলি রয়েছে সেখানে কিন্তু রিস্ক রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেই বিল্ডিংটিতে আসলে 4 তলা ম্যাক্স ফেপস গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টসটির 1 তলা কিন্তু মাটির নিচে দেবে গিয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তারা ভিতরে পুরো
জায়গাটি সার্চ করেছে সেখানে তারা আসলে এখন পর্যন্ত আর কোনো মরদেহ পায়নি। তবে যে অংশটি ডেবে গিয়েছে সেখানে হয়তোবা কিছু মরদেহ থাকতে পারে বলে তারা ধারণা করছে। তবে সেক্ষেত্রে কিন্তু যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি বুলডোজার দিয়ে ভাঙার পরেই কিন্তু তারা আসলে সেখানে উদ্ধার কাজ চালাতে পারবে। তো এছাড়া কিন্তু আলোর স্বল্পতার কারণে রাতে এই মুহূর্তে কিন্তু উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে কালকে সকাল থেকে হয়তোবা তারা আবার উদ্ধার তৎপরতা চালাবে। কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে যে পিবিআই রয়েছে, পুলিশের যে তদন্তকারী সংস্থা, তারা কিন্তু এসেছিল এবং তারা কিন্তু এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে গেছে এবং এই গার্মেন্টসের যে মালিক সে কিন্তু ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণ আগে কিন্তু সে আমাদের সাথে কথা বলেছে। সে বলেছে যে এই ঘটনায় যারা আহত নিহত হয়েছে তাদের সমস্ত দায়ভার সে নিবে এবং তাদের জন্য যতটুকু করার প্রয়োজন সে কিন্তু করার চেষ্টা করবে। এছাড়া কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানকার যে স্থানীয় বিভিন্ন হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু যারা আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে বিভিন্ন হাসপাতালের কথা বলে যে দুই একজনের অবস্থা কিন্তু মারাত্মক গুরুতর অবস্থা রয়েছে। কারণ আপনারা জানেন যে এই বয়লারটি বিস্ফোরিত হয়ে কিন্তু আশেপাশে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যায় এবং আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আসলে এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছে এবং গার্মেন্টসের যারা লোকজন রয়েছে তারা আসলে তারা বিভিন্নভাবে আসলে এখানে ছোটখাটো যে জায়গাগুলো আছে সেগুলো দেখছে যে কোথাও আসলে কেউ আহত অবস্থা আছে কিনা বা অন্য কোনো জিনিসপত্র আছে কিনা। তো এই মুহূর্তে আসলে আমি এখান থেকে সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো যে আপাতত এখানকার উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকাল থেকে আবার এখানকার উদ্ধার অভিযান চালানো হবে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আসলে যতক্ষণ পর্যন্ত এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা সন্তুষ্ট না হবে এবং তারা বলে যাবে যদি কেউ নিখোঁজ তাদের কাছে এসে দাবি করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অভিযান চালিয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন গাজীপুরের কাশিমপুরে বয়লার বিস্ফোরণের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামানদীপ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নিখোঁজ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে খুলনা অঞ্চলে অবস্থান শনাক্ত করার পর যশোরের একটি বাসে তাকে পাওয়া যায় বলে জানানো হয়েছে। র্যাব জানায় ফরহাদ মজহারকে অপহরণ করে যশোর নিয়ে যাওয়া হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। রাত 11:30টার দিকে তাকে নোয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করে প্রথমে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে সন্ধ্যার পরে ফরহাদ মজহারের খোঁজে খুলনার সোনাডাঙ্গা এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। নগরীর একটি হোটেলে তিনি নাস্তা করছেন বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। সোমবার ভোর 5:03 রাজধানীর আদাবর রিং রোডের পাশে হক গার্ডেনের ভাড়া বাড়ি থেকে বের হন ফরহাদ মজহার। এরপর থেকে তার নিখোঁজ হওয়ার কথা জানায় পরিবার। সাদা লুঙ্গি পরা, সাদা পাঞ্জাবি, মাথায় একটা সাদা কাপড় পেঁচানো, কবি কবি ভাব মনে হচ্ছিল আর কি। উনি এখানে এসে খাবারের অর্ডার দিয়েছেন। উনি আমাকে অর্ডার করলেন সাদা ভাত, ডাল, সবজি, এটাই খাবো। আমি জিজ্ঞেস করলাম আর কিছু খাবেন কিনা, না, এবং একটা ছোট পানি নিল, খেলো, একটু তন্দ্রার মতো উনি একটা ঘুমের মতো এই করলো, তখন ব্যাস এরপরে বিল পে করে চলে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে সিলেটের 13টি উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, পুকুরের মাছ ও রাস্তাঘাট। সুরমা ও কুশিয়ারা নদীর তীরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের বালাগঞ্জ থেকে মৌলভীবাজারের শেরপুর যাওয়ার এই সড়কটি ছিল গ্রাম রক্ষা বাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে এই সড়কটি। পানি ঢুকে প্লাবিত হয়েছে বালাগঞ্জ ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার 4টি গ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের 13টি উপজেলার সবকটি কম বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ সহ 8টি উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 3000 হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3 লাখ মানুষ। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে দুর্ভোগ চরমে পৌঁছালেও পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন এই এলাকার মানুষ। যাওয়াও আর অসুবিধা, এর বাকি গাড়ি ঘোড়া চলতেছে না, যানবাহন কোনো চলতেছে না, আমরা তো বহুত অসুবিধার মধ্যে আছি। বন্যায় আপনারা খুব ক্ষতিগ্রস্ত করছে, ব্যয় করছে, সেই করছে, কোনো কিছু তারা হয়েছে না। চাল টাল কিচ্ছু পাইছি না,
আমরা দেখাশোনা করি না। আমরা তো গরো কমর পানি হইতে গেলে আমরা চকির উপরে সাঙ্গাই মান দিয়া থাকি আর উড়তা লইয়া বড় কষ্ট করিয়া। এদিকে বন্যা কবলিত মানুষের জন্য খোলা 9টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে 137 মেট্রিক টন চাল এবং 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যে পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণে সরকারি বরাদ্দ আসে নাই। অপ্রতুল বরাদ্দ আসাতে যেগুলো পাচ্ছি আমরা সাথে সাথে পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাদের আরো বেশি করে প্রয়োজন। 12 মেট্রিক টন চাল পেয়েছি এবং 21,500 টাকা পেয়েছি। এটা আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপবরাদ্দ দিয়ে দিয়েছি এবং ইউনিয়ন পরিষদগুলো গতকাল থেকে এরা বিভিন্ন পর্যায়ে বানবাসী মানুষের কাছে গিয়ে ত্রাণগুলো বিতরণ করছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগ থেকে 148টি মেডিকেল টিম কাজ করছে। বন্ধ রয়েছে 7টি উপজেলার 161টি প্রাথমিক ও 13টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এদিকে কুশিয়ারা ও সুরমা নদীর পানি প্রতিটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সিলেট। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এতে অনুমোদন দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। 5,000 কোটি টাকার মূলধন নিয়ে কোম্পানিটি গড়ে উঠবে। ডাক ও টেলি যোগাযোগ সচিবের নেতৃত্বে 11 সদস্যের একটি বোর্ড কোম্পানি পরিচালনা করবে, যেখানে বোর্ড প্রধানের দায়িত্বে থাকবেন টেলি যোগাযোগ সচিব। এছাড়াও সোমবারের সভায় মানহীন বীজ সরবরাহের শাস্তি 3 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার বিধান রেখে বীজ আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কৃষি সচিবের নেতৃত্বে 25 সদস্যের জাতীয় বীজ বোর্ড বীজ সংক্রান্ত সার্বিক দিক তদারকি করবে। সভা শেষে সাংবাদিকদের সব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন বীজ পরিদর্শকের উপর অর্পিত কোনো দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে তিনি অপরাধ করেছেন গণ্য হবে। সেই অপরাধের দণ্ড হচ্ছে 90 দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা উৎক্ষেপণ করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ওটাকে পরিচালনা করার জন্য একটা কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তো এই কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড। প্রবাসের সময় আরো থাকছে, নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলায় মালয়েশিয়ায় ই কার্ড নিবন্ধন করতে না পারার অভিযোগ শ্রমিকদের, সময়সীমা বাড়ানোর দাবি। এবং উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন ব্যাপী রথ উৎসব। রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজন। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম নিখোঁজ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। তাকে আনা হয়েছে খুলনার ফুলতলা থানায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল। রিচার্ড, এই মুহূর্তে আমি রয়েছি খুলনার ফুলতলা থানা চত্বরে। আপনারা জানেন যে দীর্ঘ 6 ঘন্টা অভিযান শেষে উদ্ধার করা হয়েছে নিখোঁজ লেখক এবং কলামিস্ট ফরহাদ মাজারকে। তো আজকে খুব অভয়নগর থানা এলাকা থেকে 11টা 20 মিনিটে তাকে পুলিশ হানিফ পরিবহনের একটি গাড়ি থেকে তাকে উদ্ধার করেন এবং তার আগে 9টা 20-এ খুলনার শিববাড়ি মোড় থেকে ইগল পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন। তো আমরা যেটি জানিয়েছিলাম এর আগে যে 5:45টার দিক থেকে ফরহাদ মাজারকে খোঁজার জন্য বা তাকে তল্লাশি তার সন্ধানের জন্য খুলনার সোনাডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে তাকে একটি বাড়িকে ঘিরে, সোনাডাঙ্গা থানার সেই বাড়িকে ঘিরে কিন্তু তাকে তার তল্লাশি এবং তার খোঁজ নেওয়ার জন্য র্যাবের একটি বিশেষ দল সেখানে কাজ করছিল। পাশাপাশি পুলিশও সেখানে অবস্থান নিয়েছিল এবং এর পরপরই কিন্তু খবর আসে যে খুলনার নিউ মার্কেট এলাকার পাশে
নিউ মার্কেটের পাশে যে গ্রিল হাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানে 8:35 সেখানে খাওয়া দাওয়া সেরে শিববাড়ি মোড় থেকে তিনি হানিফ পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি আমরা সারাদিন যেটি লক্ষ্য করেছি যে ফরাদ মাজারের অবস্থান খুলনাতেই আসলে ছিল এবং তিনি এখান থেকে চলে যাওয়ার সময় তাকে পুলিশ অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি বাসের আই লাইনের সিট থেকে আসন থেকে তাকে উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে তাকে রাখা হয়েছে ফুলতলা থানা চত্বরে রাখা একটি গাড়িতে, একটি সাদা মাইক্রো বাসে তাকে রাখা হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু র্যাব এবং পুলিশের যৌথভাবে এই অভিযানটি সম্পন্ন যে হয়েছে এই বিষয়ে ব্রিফ করার একটি প্রস্তুতি চলছে ফুলতলা থানা এলাকাতে। তো আপনারা এই মুহূর্তে যে বিষয়টি আমরা একটু কথা বলতে চাই, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন আমি তার কাছে শুনতে চাই যে এই মুহূর্তে আসলে আপনাদের ফরাদ মাজার সম্পর্কে যে উদ্ধার অভিযান এটি কিভাবে আপনারা আমাদেরকে জানাতে চান। বিষয়টি আমরা মেহেজ পাওয়ার পরে অভয়নগর বেঙ্গলের গেটে ধরা হয়েছে, ধরা আনার পর ফুলতলা যাওয়ার পথে আমরা তাকে এখানে আটক করি, সাথে র্যাবের সদস্যগণ ছিল। আপনারা বিস্তারিত এ ব্যাপারে র্যাবের সিও খন্দকার রফিকুল ইসলাম স্যার এবং আমার ডিআইজি মহোদয়ের কাছ থেকে জানতে পারবেন, এখনই আপনারা জানানো হবে। থ্যাংক ইউ। রিচার্ড, আপনারা জানলেন যে ফুলতলা থানাতে যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এবং খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ দুজনে কিন্তু এই মুহূর্তে ব্রিফিং এ তারা চলে এসেছেন এবং কিছু সময়ের মধ্যে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে এই অভিযান সম্পর্কে এবং তাকে উদ্ধার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে এবং এই মুহূর্তে দুজনই তারা এখন শুরু করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে সারাদিনের যে অভিযান, এই শ্বাসরুদ্ধকর যে অভিযান, এই শ্বাসরুদ্ধকর অভিযানটি একটি সমাপ্তির দিকে যাচ্ছে। তো ফরাদ মাজার কি আসলে কি উনি অপহৃত হয়েছিলেন না স্বেচ্ছায় বা কোনো অভিমানে তিনি ঢাকা ত্যাগ করেছেন, সব মিলিয়ে তিনি এই বিষয়টা নিয়েই কিন্তু র্যাব এবং পুলিশের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করবেন এবং শারীরিকভাবে যেহেতু তিনি অসুস্থ আছেন আমরা জানতে পেরেছি, তো সে বিষয়ে তারা ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যবস্থা করবেন কিনা সে বিষয়টিও আসলে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই ব্রিফিং এর যে প্রস্তুতি চলছে আমার মনে হয় যে এখনই ব্রিফিং শুরু হবে। খুলনা রেঞ্জের যে ডিআইজি দিদার আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন এবং অতিরিক্ত রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান এবং সাথে আছেন খুলনা 6-এর র্যাব 6-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, তিনজনই উপস্থিত আছেন এবং এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানে প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সকাল থেকে আমরা একটা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করি, অর্থাৎ সকাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের প্রতি অনুরোধ আসে যে ফরাদ মোজাহার উনি নিখোঁজ হয়েছে, ওনার হয়রাবর্স কোথায় এটা খুঁজে বের করো। তৎপরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সকল শাখা অর্থাৎ পুলিশ, র্যাব এবং অন্যান্য সংস্থা আমরা সব জায়গা ওনাকে খুঁজতে থাকি। লাস্টলি 10:30টার সময় অভয়নগর বাস স্ট্যান্ডে হানিফ পরিবহনে ওনাকে সুস্থ সুন্দরভাবে এবং একজন সুস্থ মানুষ যেমন জার্নি করে ঠিক সেইভাবেই উনি জার্নি করা অবস্থায় ওনাকে উদ্ধার করা হয়। প্রথমে অভয়নগর ওসি থানা, পাশাপাশি আবার র্যাবও এসে ওকে উদ্ধার করে এবং তার পরবর্তীতে ডিএমপির টিমও এখানে হাজির হয়েছে। এখন ওনাকে আমরা সুস্থতার সাপেক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করব। আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করেছি, অর্থাৎ র্যাব,
পুলিশ সবাই মিলে একত্রিত হয়ে কাজ করেছি। বাদবাকি উনি কেন কিভাবে নিখোঁজ এই বিষয়টা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আপনাদের নিকট যথাযথ ব্যক্তি যথাযথভাবে উপস্থাপন করবে। এটা কি আসলে অপহরণ নাকি অন্য কোনো? প্রাথমিকভাবে বললাম যে আমি ওনাকে খুবই সুস্থভাবে একজন মানুষ যেরকম জার্নি করে সেরকমই দেখেছি এবং ওনার সাথে একটা ব্যাগ আছে, ব্যাগে একটা শার্ট, একটা গেঞ্জি, কিছু টাকা এবং মানুষ যখন বের হয় তখন কিছু যখন তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয় ঠিক সেভাবেই ওনার ব্যাগে সেটা পাওয়া গেছে। এতে মনে হয়েছে উনি ওনার সুস্থ শরীরের জার্নি করেছেন, অর্থাৎ কোথাও বেড়াতে গেলে আমরা যেরকম করি উনি সেভাবেই করেছেন। যেহেতু এইটা ঢাকা মেট্রোপলিটনে জিডি হয়েছে, ওনার আদাবর থানায় ওনার ওয়াইফ জিডি করেছে, ওনারা পরবর্তী ব্যবস্থাগুলি তারাই নেবে, অর্থাৎ তাদের লোকজন যদি আমাদের সামনে না থাকতো তাহলে আমাদের প্রসিডিউর অনুযায়ী সেখানে দেওয়া হতো, কিন্তু ঢাকা মেট্রোপলিটনের ইউনিট এডিসির নেতৃত্বে একজন এখানে উপস্থিত আছে, আমরা তাকে দিয়ে দেব। রাতে কি হস্তান্তর করা হবে? কারেক্ট, রাতেও হস্তান্তর করা হবে, কারণ জিডি যারা করেছে তারা তাদের লোককে যত বিরতিহীনভাবে তাড়াতাড়ি পাইতে পারে সেটাই তো আমাদের করা উচিত এবং তাই করব। এই যে 35 লাখ টাকা বা 30 লাখ টাকা চাঁদা দাবির বিষয়ে বলা হচ্ছে বা শোনা যাচ্ছে, এইটা আসলে এইটা এই মুহূর্তে মনে হয়েছে কথা ঠিক না, তবে তদন্তের বিষয়। না, আমরা অপহৃত মনে হয়নি, কারণ আমি আগেই বলেছি ওনাকে একজন সুস্থ মানুষ যখন কোথাও বেড়াতে যায় যে অবস্থা যেরকম থাকে ঠিক সেইভাবে ওনাকে উদ্ধার করা হয়েছে। ওনার সাথে একটা ব্যাগ আছে, সেই ব্যাগে ওনার এক্সট্রা একটা জামা আছে, একটা গেঞ্জি আছে, কিছু টাকা পয়সা আছে, একটা মোবাইল আছে, একটা মোবাইল চার্জারও আছে, অর্থাৎ মোবাইলের চার্জারও নিতে উনি বলেননি, অর্থাৎ উনি নর্মালি পরিকল্পিতভাবেই জার্নি করতেছেন মনে হলো। কোথায় অবস্থান করছিলেন? খুলনার বিষয়ে আমি এখনো কনফার্ম না, কারণ আমরা অভয়নগর থেকে তাকে উদ্ধার করেছি, তৎপরবর্তীতে তার সুস্থতার সাপেক্ষে জিজ্ঞাসাবাদে জানা যাবে। আপনারা কি মনে করেন যে এইটা উনি সবকিছু জেনে শুনে সব দেশব্যাপী একটা আলোড়ন চলছে, উনি এটা একটা নাটক উপস্থাপন করছেন বলে কি আপনি মনে করেন? একদম প্রাথমিকভাবে তাই মনে হয়, তারপরেও এটা তদন্ত সাপেক্ষে আসল ওটা দেওয়া যাবে, প্রাথমিকভাবে তাই মনে হয়। এই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা ওনার অবস্থান পারিপার্শ্বিকতা তেমনই মনে হয় যে উনি জার্নি করেছেন, অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে গেলে যেমন প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নেই, ওনার ব্যাগের ভিতর সেগুলি প্রমাণ করে যে উনি আসলে স্বেচ্ছায় গিয়েছেন। উনি কোনো কথা বলছেন? উনি ওনার এমনি ভালো মন্দ কথা বলেছেন, আর একটু অসুস্থতা মানে বয়স্কর জন্য উনি বলতেছেন যে আমি একটু রেস্ট নেব, ওনাকে রেস্ট দেওয়া হচ্ছে। আমরা একটু যদি সকাল থেকেই আমরা করতেছি। না, এই বিষয়টা তো অলরেডি রেঞ্জ ডিআইজি মহোদয় অলরেডি ক্লিয়ার করেছেন যে যেহেতু বিষয়টা আদাবর থানায় একটা জিডি হয়েছে, সুতরাং ডিএমপির আদাবর থানায় হচ্ছে তার মেইন ডেস্টিনেশন, সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে। অলরেডি ডিএমপির লোকজন এখানে হাজির হয়ে গেছে। একটা জিনিস হলো যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম যখন আপনারা নিউ মার্কেটের কেনিয়া ক্রস রোড এলাকায় যখন অভিযান চালান, ট্র্যাকিং এ বারবার ধরা পড়ছিল সেই জায়গায়, তা আপনারা কি মনে করেন যে তিনি ওইখানে অবস্থান করে পরে সবার চোখ ফাঁকি দিয়েই উনি এখান থেকে চলে? এইটুকু অ্যাপারেন্টলি যেটা মনে হয়, আপনারাও দেখেছেন ওই সময় ওই জায়গাটায় তার বিচরণ ঠিকই ছিল। এটা কারণ ইয়ে তো টেকনোলজি তাই বলে, মিথ্যা কথা বলে না। ওখানেই তিনি অবস্থান করছিলেন। তার ইসের দিকে আপনারা দেখেছেন যে ইয়েতে গ্রিল হাউস, ওই যে নিউ মার্কেটের ওখানে, সেখানে তিনি নাস্তা করেছেন। এই তথ্যটা আমরা কনফার্ম করলাম গ্রিল হাউসের মালিকের কাছ থেকে। তখনই আমাদের মাথায় আসলো যে তাহলে এই ব্যক্তি হয়তো ঢাকাগামী কোনো বাসে যেতে পারে। তখন আমাদের এএসপি একজন তাকে পাঠানো হলো, সে যে কাউন্টারে যে ভেরিফাই করে, তখন কাউন্টারের লোকেরা ছবি দেখে শনাক্ত করলো যে হ্যাঁ, এই ব্যক্তি এরকম একজন লোক আমাদের গাড়িতে উঠে গেছে, এবং ওইটা হানিফ পরিবহন। তো সে তখন আমরা ফলো করে এখানে নোয়াপাড়ার এখানে এসে ইয়েতে র্যাব এবং পুলিশ আমরা যৌথভাবে তাকে
উদ্ধার করতে সক্ষম। আপনারা তো বারবার প্রযুক্তি ব্যবহার করছিলেন, তো আপনাদের প্রযুক্তির কোনো শর্টেজ ছিল যে কারণে দ্রুত তাকে পাওয়া যায়নি বা তার এই ওর হাতে যে ফোনটা আমরা চেস করতেছিলাম, ওই ফোনটা উনি টেকনিক্যালি কখনো খুলে রেখেছে, কখনো বন্ধ করেছে, অফ করেছে, যার কারণে আমাদের এই ধারাবাহিকতা একটু অসুবিধা হয়েছে। কিন্তু সর্বশেষ আমরা ওর পিছনে লেগেছিলাম বিদায়ী আমরা পেরেছি। উনি বারবার ফোন যখন কথা বলছিলেন তখন ফোন অন করে কথা বলে আবার বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করছেন যে উনি পুরো ঘটনাটাই ক্যামোফ্লেক্স করছেন? দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে নিখোঁজ লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে খুলনার ফুলতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে, যেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হচ্ছিল, যেটিতে আমরা সরাসরি ছিলাম। দর্শক দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ঘটনা শুরু তখন প্রথম পুরুষ রহিম খান জমিদার ছিলেন যখন। হুজুর, সবাই দিল খাজনা, কিন্তু এই বেটা বলে আজ না। নয়, 1 গ্রাম খাজনা না দিলে জমিদারি হবে কি গায়েব? এভাবেই কঠিন সব চাপ সয়ে টিকে থাকে আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। বেশি টেনসাইল স্ট্রেংথ, 100% ইউভি প্রোটেকশন থাকায় ভাঙে না, মচকায় না, টিকে থাকে তাই যুগের পর যুগ। না না না, আমি কিভাবে সাইন করি? ফাইলের সেটিংই তো ঝামেলা। বুঝলা বন্ধু, সব সিস্টেমের সেটিং এই ঝামেলা। কি দেখো এদিক ওদিক, তোমার তো আসল সেটিং এই ঝামেলা। আরে ভাই, আগে নিজের সেটিং সামলান। টেকনো দিচ্ছে বাজারের সবচেয়ে টেকসই ইউপিভিসি ফিটিংস, থ্রেড পাইপ, SWR পাইপ, উন্নত মানের ভার্জিন ম্যাটেরিয়াল, সঠিক মিশ্রণ ও মাপের টেকনো বিল্ডিং ম্যাটেরিয়ালস। বাড়িতে সেটিং করে থাকুন একদম নিশ্চিন্ত। তোমার রান্নার সেটিং তো পুরোই পারফেক্ট। টেকনোই টেকসই। দেখছেন প্রবাসের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে অসন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মূল সংবিধানে ফিরে যেতে এ রায় বড় বাধা। সরকারের সঙ্গে আলোচনা করে রায়ের রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সংবিধান ষোড়শ সংশোধন বিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে 2014 সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনে সরকার। এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক উল্লেখ করে গত বছরের 5ই মে তা বাতিল করেন উচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে জনগণের কাছে বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হবে দাবি করলেও আদালতে নিযুক্ত 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। এ নিয়ে 11 কার্যদিবস শুনানি শেষে ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে রায় দিলেন আপিল বিভাগ। রায় ঘোষণার পর রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরে গেল। সম্মতিক্রমে আদালত সরকারের আপিল খারিজ করে দিয়েছেন, অর্থাৎ বিচারকদের অপসারণের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা যাবে। সংসদ বাতিল করেছে, সেটা আপনি রেস্টোর হবে না। এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। পার্লামেন্টের কাজ তো আর কোর্ট করতে পারে না। অ্যাটর্নি জেনারেল জানান, এ রায় মূল সংবিধানে ফিরে যাওয়ার পথে বাধা। একই মত সরকার দলীয় সংসদ সদস্য ও আইনজীবী নুরুল ইসলাম সুজনের। আমি অত্যন্ত হতাশ। আজকে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ 96-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। সেটা এই মুহূর্তে বললাম না, মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, সরকারের সাথে আলাপ করে এই ব্যাপারে আমার মতামত। রায় দিয়েছে, রায় সবার জন্য, এটা নাগরিক হিসাবে সবার জন্য এটা বাধ্যকর আর কি। তবে এ রায়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে টানাপোড়েন দেখা দেবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের ফলে কোন প্রক্রিয়ায় বিচারপতিদের অপসারণ করা হবে তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই রায়ের ফলেও এই বিতর্কের অবসান হয়নি। যদিও সিনিয়র আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। যদিও এজন্য অপেক্ষা করতে হবে এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতায় যেমন নতুন মাত্রা যোগ হবে, অন্যদিকে সাধারণ মানুষের আস্থা বাড়বে। অন্যদিকে কেউ কেউ বলছেন বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নিয়োগ বা অপসারণের ওপর নির্ভর করে না, বরং বিচারপতিদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার শপথ পালনের উপর নির্ভর করে। ষোড়শ সংশোধনীর পরে কিন্তু আইন তো হয় নাই। এখন কোনো বিচারপতির বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে কি করতে হবে? বিচারপতির বিরুদ্ধে আমি অভিযোগ করতে হলে কোথায় যাব? একটা আইন তো দরকার। অতএব ওই আইন সংসদই করবে। তবে এখানে একটা শর্ত আছে, যেটা সংসদকে ভুলে গেলে হবে না, যে এমন আইন করা যাবে না যেটা বিচারপতিদের বর্তমান কাজের শর্তাবলীর বিপক্ষে যায়। আমরা যখন ৭২-এর সংবিধান রচনা করি তখন তো ওইরকম একটা ফরমেশনসে আসে না, তো আমাদের সে সময় কোনো অপশন ছিল না সেদিক থেকে। কিন্তু জুডিশিয়ারি তো এই দীর্ঘদিন যে তাদের ট্র্যাক রেকর্ড, তাতে সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে এবং সংবিধানকে পুনঃস্থাপন করবার ক্ষেত্রে জুডিশিয়ারির যে ভূমিকা, জাস্টিস খায়রুল হক সাহেবের যে ভূমিকা, তার ফলে হয়েছে কি যে একটা জুরিসপ্রুডেন্স ইতিমধ্যে ডেভেলপ করে গেছে, যেখানে জুডিশিয়ারি খুব ইফেক্টিভলি এই কাজগুলো করতে পেরেছেন। জাজমেন্টটা ফাইনাল 16th অ্যামেন্ডমেন্টটা যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি যেটা তার আগে যেটা ছিল 16th অ্যামেন্ডমেন্ট সেটা পুনঃস্থাপিত হয়ে যায় অটোমেটিক্যালি। আমি নিয়োগ দিতে পারবো, আর আপনার বরখাস্তের বেলায় আপনাকে পদচ্যুতির বেলায় বা রিমুভের বেলায় আপনি নিজে সিদ্ধান্ত নেন, এটা আমি নীতিগতভাবে আমি এর সাথে একমত না। যেহেতু সুপ্রিম কোর্টের রায় হলো সর্বোচ্চ আদালতের রায় এবং আপিল বিভাগের রায় আমাদের সকল নাগরিকের উপরই বাধ্যকর, সেই হিসাবে এটা আমরা সবাই মানতে বাধ্য। জুডিশিয়ারির উপর সাধারণ মানুষের আস্থা বাড়া না বাড়া, একজন উচ্চতর আদালতের বিচারককে কি ইমপিচমেন্টের মাধ্যমে তাকে অপসারিত করা হবে, না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পদ্ধতির মাধ্যমে অপসারণ করা হবে, তার উপর আমি মনে করি না যে সাধারণ মানুষের বা বিচার প্রার্থীদের আস্থা নির্ভর করে। বিচার প্রার্থীদের আস্থা নির্ভর করে বিচারকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা, সততার উপর। সব উন্নত গণতান্ত্রিক দেশে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত থাকে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামরিক সরকারের আমলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহালের পক্ষে কি করে উচ্চ আদালত দাঁড়ায় তা বোধগম্য নয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। একটা মার্শাল ল গভর্নমেন্ট এটাকে সরিয়ে দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনার পরে এটাকে আবার সংসদ পুনর্স্থাপন করার পরে এটা কিভাবে আলট্রাভায়ার্স টু দ্য কনস্টিটিউশন হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি অপেক্ষা করব পূর্ণাঙ্গ রায়ের জন্য। আমি আশা করব যে পূর্ণাঙ্গ রায়টা তাড়াতাড়ি দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি করব। প্রবাসের সময় আরো থাকছে, দেশের ফুটবলের বর্তমান অবস্থার জন্য দায়ী ক্লাবগুলো, মন্তব্য বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। একাডেমি নয়, বিকেএসপির সঙ্গে যৌথভাবে কাজ করবে বাফুফে। টানা বৃষ্টির কারণে রাঙামাটিতে আবারও পাহাড় ধসের আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গত রাত থেকেই মাইকিং শুরু করেছে প্রশাসন। গত 12 ও 13 জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে 120 জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন পাহাড়ে বসবাসকারীরা। সোমবার সকাল থেকে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেন তারা, তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অনেকে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন। এদিকে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে খাগড়াছড়িতেও পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। জেলায় খোলা হয়েছে 5টি আশ্রয় কেন্দ্র। চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে এই রোগের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছেন, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসবে। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় তারা একথা বলেন। আমাদের কার্যক্রম চলছে, আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি। জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার যে প্রাদুর্ভাব সেটা নিম্নগামী।
এবং এই ট্রেন্ড যদি বজায় থাকে আমরা আশা করি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে ভয় পাওয়ার মতো, আতঙ্কিত হবার মতো কিছু নেই। মশা নিধনের কাজটা জোরদার হোক, তার জন্য আমরা অ্যালার্ট হয়ে অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছে তারা। চিকুনগুনিয়া যেদিন থেকে একটু বেশি আকারে আপনার ধরা পড়েছে ঢাকায়, তখন থেকে আমরা সচেতন আছে, সতর্ক আছি। এটা অবশ্যই বলতে হবে যে আমাদের সরকার সচেতন আছে বলেই চিকুনগুনিয়াকে অ্যাড্রেস করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মানুষের। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে নতুন করে 1509 জন শ্রমিক ও 28 নিয়োগকর্তাকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে বাংলাদেশি রয়েছে 700-এরও বেশি। সোমবার এক সংবাদ সম্মেলনে অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক জানান, সারা দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ই কার্ড নিবন্ধনের সময় পার হওয়ার পর থেকে অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ বিদেশি শ্রমিকদের গ্রেফতারে অভিযান শুরু করে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানের কারণে বৈধ কাগজপত্র বিহীন বিদেশি শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিকে নিয়োগকর্তাদের অনুরোধ সত্ত্বেও ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি। একই সঙ্গে যেসব নিয়োগকর্তারা ই কার্ড প্রোগ্রামে নিবন্ধন করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলার কারণে নির্ধারিত সময়ে অবৈধ শ্রমিকরা বৈধ হবার জন্য ই কার্ড নিবন্ধন করতে পারেনি বলে অভিযোগ প্রবাসীরা। একইভাবে স্থানীয় কিছু গণমাধ্যমে এজন্য নিয়োগকর্তাদের দায়ী করে প্রতিবেদন হয়েছে। বৈধ হবার জন্য মালয়েশীয় ব্যবসায়ীরা কর্মচারীদের উদ্বুদ্ধ করেননি বলে সরকারের পক্ষ থেকেও জানানো হয়। সম্প্রতি অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের কারণে মালয়েশিয়া জুড়ে প্রবাসী শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে এ পর্যন্ত 5 শতাধিক বাংলাদেশি সহ 1000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সরকার সে বিষয়ে এখনো কিছুই জানায়নি। এরই মধ্যে ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নাকচ করা হলেও বৈধ হবার সুযোগ দিতে মালয়েশীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা। 101 wanita dan আমাদেরকে সময় বৃদ্ধি করে দেখ, ওরা এনিহাউ আমাদের জন্য যেটা শুভাকাঙ্ক্ষী, যেটা ভালো সেটা যেন করে। আমাদের এখানে যে মালয়েশিয়ান এম্বাসি আছে তার আমাদের প্রতি কেয়ারিং করে। কুয়ালালামপুর ঘুরতে এসেছি, কিন্তু এখানে আসার পর প্রবাসী শ্রমিকদের যতটা কষ্ট দেখেছি আমার নিজের কাছে খুবই খারাপ লেগেছে। যেহেতু তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, অবশ্যই তাদের দিকে খেয়াল করা সরকারের এই মুহূর্তে খুবই জরুরি দরকার। ৭১-এর মুক্তিযুদ্ধে অন্যতম গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার নামাজে জানাজা কাতারে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাদ আসর কাতারের দোহা আবু হামুর কবরস্থান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশের দূত আসুদ আহমেদ ও কাতারে বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শহীদুল হক মামার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে তার পরিবার। গেল শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার আল ওয়াকরা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌদি আরব প্রবাসী নেতাকর্মীদের উদ্যোগে রিয়াদে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ সমাবেশ হয়েছে। স্থানীয় ইস্তেফাহ প্রাঙ্গণে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংগঠনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন মুফতি আলতাফুর রহমান, মাওলানা নেসার উদ্দিন, কবির আহমেদ, ফরিদ উদ্দিন, হাফেজ বেলাল হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেরাত ও হাম নাতেরও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলস ওয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক কিশোরী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো একজনকে। সোমবার সেন্ট পলস সেকেন্ডারি স্কুলের সামনে একটি আবাসিক ভবনের 4 তলায় দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর 17 বছর বয়সী কিশোরী 4 তলা থেকে লাফ দিলে ঘটনাস্থলে নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একের পর এক অগ্নিকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। ট্রফি এবং তার আগে ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে নিজেদের সেরা
ফর্ম দেখিয়েছে বাংলাদেশ, ফলে দারুণ আত্মবিশ্বাস রয়ে দলের ক্রিকেটাররা। তাই আসুন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। এছাড়া নিজের সেরা ফর্ম ফিরে পেতে বাড়তি অনুশীলন করে যাচ্ছেন তিনি। খুব ভালো ক্রিকেট খেলছে সবাই, তো আমার কাছে মনে হয় আমরা খুব ভালো ক্রিকেট খেলবো সামনে বাংলাদেশে যেহেতু লাস্ট কাপ, তো ওইভাবে চিন্তা করলে আমরা আর সবাই খুব রানের মধ্যে আছে, সবাই খুব ভালো ক্রিকেট খেলতেছে, টেস্ট ওয়ানডে সবকিছু মিলে টেস্ট সিরিজ হলো বাংলাদেশের, ওই কন্ডিশনটাও আমরা জানি কিভাবে খেলতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে আপনার ফিটনেস, আপনার ওভারঅল আপনার কন্ডিশন সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। একটা প্লেয়ার আপনার একটু খারাপ, আমার এটা স্বাভাবিক, আপনি একটু খারাপ খেলবেন, আবার একটু ওভারকাম করতে হবে। তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা ইনশাল্লাহ আবার ওভারকাম করে, ওইটা আমার জন্য চ্যালেঞ্জ হবে যে ওভারকাম করা। তো ইনশাল্লাহ আমি ওইটা ওভারকাম করতে পারবো আশা করি। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো এক। গাজীপুরের নয়াপাড়ার একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 9 জন নিহত, দগ্ধ অন্তত 50। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ স্থগিত। নিখোঁজ লেখক ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার, অপহরণ নয়, সুস্থ সবল মানুষের মতোই ভ্রমণ করেছেন তিনি। ব্রিফিং আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি, সুরমা কুশিয়ারার পানি বিপদ সীমার ওপরে, ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, রাঙামাটিতে ফের পাহাড় ধসের আশঙ্কা। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে, সংবিধানের 16 সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল, রাষ্ট্রপক্ষের অসন্তোষ। এবং 700-র বেশি বাংলাদেশি সহ মালয়েশিয়ায় 1509 জন শ্রমিক ও 28 নিয়োগকর্তা আটক। বাড়ানো হবে ই-কার্ড নিবন্ধনের সময়সীমা, জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিগ ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।